নমস্কার বন্ধুরা, যতন খুলুম খা। নেক্সট ইলেকশন 26শে এপ্রিল। সিপিএম এর জন্য অস্তিত্বের লড়াই, সিপিএম এর জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই, আর তিপ্রামাথার জন্য প্রেস্টিজ ওয়ার, প্রেস্টিজ ফাইট। বিজেপি অনেক বেশি কমফোর্টেবল পজিশনে রয়েছে। কংগ্রেসের জন্য তেমন কোনো টেনশন নাই, কংগ্রেসের ক্যান্ডিডেট নাই সেখানে, আইপিএফটিরও ক্যান্ডিডেট নাই, আইপিএফটিও কমফোর্টেবল কন্ডিশনে। কিন্তু সবচেয়ে বেশি যদি টেনশনে কোনো দল থেকে থাকে তাহলে সেটা হলো তিপ্রামথা পার্টি। কেন? কারণ ক্যান্ডিডেট বিজেপির ব্যানারে লড়লেও মূলত তিপ্রামথার পরিবারের লোক, মূলত তিপ্রামথার পরিবারের মানে সুপ্রিমোর পরিবারের, রাজ পরিবারের লোক। এই অবস্থাতে যদি ক্যান্ডিডেট না জেতে তাহলে ত্রিপুরা বিজেপির তেমন কোনো মাথা ব্যথার কারণ থাকবে না। ত্রিপুরা বিজেপিকে দিল্লিতে গিয়ে ঘন ঘন জবাব দিতে হবে না। কিন্তু মাথা কাটা যাবে, মানে নাক কাটা যাবে তিপ্রামথার। কেন? কারণ তিপ্রামথার পছন্দের ব্যক্তিকে বিজেপি তার নিজের ব্যানারে ক্যান্ডিডেট করেছে। ক্যান্ডিডেট করার পর থেকে এখনো পর্যন্ত বিজেপির কর্মীদের মধ্যে কোনো উৎসাহ দেখা যায়নি পুরো পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র জুড়ে। এমনকি তিপ্রাসা মানুষদের মধ্যেও একটি অংশের মধ্যে উৎসাহ নেই। এই রকম একটা অবস্থাতে যদি ক্যান্ডিডেট হেরে যায়, অর্থাৎ যদি বিজেপির সমর্থক কর্মীরাও যদি সবাই ভোট না দেয়, অনেকে হয়তো ভোট দেবে না, অনেকে হয়তো নোটাতে দেবে, অনেকে হয়তো রাগ করে অন্য কোনো ক্যান্ডিডেটকে, কারণ তিপ্রামথা বিজেপি এবং সিপিএম এর ক্যান্ডিডেট ছাড়া নির্দল ক্যান্ডিডেটও তো আছে, হয়তো অনেককে দিয়ে নিজের মনের ভেতরের যে জ্বালা যন্ত্রণা সেটা প্রকাশ করবে। এই রকম একটা অবস্থাতে যদি ক্যান্ডিডেট হেরে যায়, ত্রিপুরা বিজেপি টেনশনে কেন নেই? এই কারণে যে এই নাম ত্রিপুরা বিজেপি সাজেস্ট করেছে এমন কোনো খবর নেই। এই নাম দিল্লি থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। অনেকে আড়ালে আবডালে সেটাই বলছেন, দিল্লি থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ এর জন্য সুপারিশ করেছে, কেউ কেউ ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছে, কিন্তু সার্বিকভাবে রাজ্য ইউনিটের কোনো চেষ্টা ছিল না। রাজ্য ইউনিট থেকে তার জন্য কোনো চাপাচাপি করা হয়নি, বরং রাজ্য ইউনিটের পছন্দকে অস্বীকার করেই বরং ক্যান্ডিডেটের ব্যবস্থা করা হয়েছে। এই অবস্থাতে যদি হেরে যায় তাহলে রাজ্য ইউনিট খুব সহজেই বলতে পারবে যে ক্যান্ডিডেটকে মানুষ পছন্দ করেনি, এবং ক্যান্ডিডেট যার ভাই তিনি বাঙালি বিদ্বেষী হিসেবে পরিচিত হওয়ার কারণে তার প্রতি মেজরিটি সংখ্যক মানুষের অপছন্দ ছিল, তার প্রতি মানে বিশ্বাসের অভাব ছিল যে যদি এই পরিবারের কেউ জেতে তাহলে হয়তো তার সেই যে অতীতের যে বক্তব্যগুলো সেই ধারাতে হয়তো চলবে। সুতরাং তারা ভোট দেয়নি। এবং অমিত শাহ নিজেও কুমারঘাটের র্যালিতে দেখে গেছেন যে তিপ্রামথা সুপ্রিমো যখন ভোট দিয়ে মানে বক্তব্য রাখছিলেন, তেরে ফুরে যখন বক্তব্য রাখছিলেন, তখন সামনের যে জনতা তারা একদম নিরুত্তাপ ছিল। তাদের মধ্যে কোনো মানে পজিটিভ কোনো রেসপন্স ছিল না, তারা কোনো রেসপন্সই দেয়নি বলা যায়। যতটুকু রেসপন্স পাবলিক দিয়েছে সেটা দিয়েছে অমিত শাহের বক্তব্যের সময়, অন্য কোনো সময় কিন্তু পাবলিকের মধ্যে তেমন কোনো রিয়াকশান ছিল না। তো এইটা দেখে অমিত শাহ নিজেও নিজের চোখে দু চোখে দেখে গেছেন যে সাধারণভাবে তার দলের কর্মী, দলের সমর্থক যারা ওই র্যালিতে ছিলেন তাদের মুড কি। তো এই রকম অবস্থাতে তিপ্রামথার জন্য এটা চ্যালেঞ্জ, কারণ তিপ্রামথার সুপ্রিমো তার যে ইমেজটা তিনি গত কয়েক বছরে তৈরি করেছেন, যে মেজরিটি সংখ্যক লোকেদের মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছেন, তাদের মনের মধ্যে আবেগকে তিনি অনেক ক্ষেত্রে আঘাত করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বারবার। সেই অবস্থা কাটিয়ে তিনি কিভাবে মেজরিটি সংখ্যক মানুষের ভোটের ব্যবস্থা তার বোনের জন্য করতে পারেন, সেটা একটা বড় চ্যালেঞ্জ। যদি না করতে পারেন তাহলে তিনিও দিল্লিতে গিয়ে এ পর্যন্ত যেরকম দাপটের সঙ্গে কথা বলতে পেরেছেন সেই কথাটা কিন্তু বলতে পারবেন না সেইভাবে, ফলে তার কণ্ঠ দুর্বল হয়ে যাবে। তো এই রকম অবস্থাতে
এবং তিপ্রাসা রাজনীতিতেও তার যে একটা কন্ট্রোল তৈরি হয়েছিল গত কয়েক বছরে, সেই কন্ট্রোলটাও আলগা হয়ে যাবে। এই রকম একটা অবস্থাতে ডেফিনেটলি সবচেয়ে বেশি টেনশনে তিপ্রামথা রয়েছে। সবচেয়ে বেশি রিস্কি জব হয়ে গেল এবারের নির্বাচনটা তিপ্রামথার জন্য। কারণ পূর্ব ত্রিপুরাতে এমনিতেও যে বিধানসভা কেন্দ্র রয়েছে, 30টি বিধানসভা কেন্দ্র, এই 30টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি 15টি রয়েছে বিজেপির কাছে। বিজেপি একাই গত বিধানসভা নির্বাচনে 15টি আসন দখল করেছে। এছাড়া বিজেপির শরিক দল হিসেবে আইপিএফটি 1টি সিট দখল করেছিল, আর কংগ্রেস দখল করেছিল 1টি এই পূর্ব ত্রিপুরা কেন্দ্রে। সিপিএম এর কাছে 5টি, কিন্তু তিপ্রামথার কাছে 8টি কেন্দ্র রয়েছে, 8 জন এমএলএ রয়েছে এই পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অধীনে। এরকম একটা অবস্থা, বিজেপির 15, তিপ্রামথার 8 মিলিয়ে তো 23 জন তাদের হয়ে যায়। তো 23 জন আর প্লাস আইপিএফটির একজনকে ধরলে পরে 24 জন তাদের হয়ে যায়। বিরোধীদের কাছে মাত্র 6 জন এমএলএ রয়েছে এই পূর্ব ত্রিপুরায়। এইরকম একটা অবস্থাতে যদি কোনো কারণে কোনো ঘটনা ঘটে যায় ফলাফলের দিন, যে যদি দেখা যায় যে প্রত্যাশিত রেজাল্ট করতে পারেনি, একটা হলো যদি হেরে যায় তাহলে এক ধরনের ব্যাপার, এটা তো বিরাট প্রভাব পড়বে। আর যদি জিতেও যায় বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে, জিতেও যায়, কলা কৌশলের তো সম্ভাবনা রয়েছে 100%, যেগুলি আমাদের এখানকার অতীত ইতিহাস ঘাটলে পরে যা বোঝা যায় কলা কৌশল থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম, এটা সবাই আশঙ্কা করেন, সবাই মনে করেন। তো কলা কৌশল ছাড়া যে কিছু করা সম্ভব না, এবার কলা কৌশল করেও যদি কম মার্জিনে জেতেন তাহলেও সেই জয়টা কিন্তু বেশ হালকা হয়ে যাবে। কারণ গত লোকসভা নির্বাচনে এই পূর্ব ত্রিপুরা কেন্দ্র থেকে বিজেপির ক্যান্ডিডেট এক সাধারণ পরিবারের ছেলে ভালো সংখ্যক ভোটের ব্যবধানে নিকটবর্তী ক্যান্ডিডেটদেরকে হারিয়েছিলেন। এবং সেইবারও কিন্তু তিপ্রামথার সুপ্রিমোর পরিবারের লোক দাঁড়িয়েছিলেন এই কেন্দ্রে ক্যান্ডিডেট হিসাবে, কংগ্রেস ক্যান্ডিডেট হিসাবে, কিন্তু তিনি কিন্তু সামান্য ভোট পেয়েছিলেন, 26% ভোট, মানে ওই বিজেপির সাধারণ পরিবারের তিপ্রাসা যুবকের সঙ্গে তুলনা করলে অল্প পরিমাণ ভোট পেয়েছিলেন, প্রায় অর্ধেকের মতন। তো এই রকম একটা অবস্থাতে পূর্ব ত্রিপুরাতে আগামী 26 তারিখে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে কি হবে, ত্রিপুরার মানুষের কাছে তো এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় কেন্দ্র, এই কারণে যে ছত্তিশগড় থেকে উড়িয়ে এনে বিজেপি যাকে প্রার্থী করেছেন, যার এসটি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠেছিল, যার বিরুদ্ধে ওইখানে মামলা চলছে বলে আপনার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যাকে না অমিত শাহের র্যালিতে ভাষণ দিতে দেখা গেছে, না নরেন্দ্র মোদীর র্যালিতে ভাষণ দিতে দেখা গেছে, যার হয়ে বিজেপির নেতাকর্মীরা মন খুলে কথা বলতে পারছেন না, ব্যাপকভাবে একজন ক্যান্ডিডেটকে নিয়ে যেভাবে ক্যান্ডিডেটকে তুলে ধরা হয় সেভাবে তুলে ধরতে পারছেন না, একটা সংকোচ সবসময় তাদের মধ্যে কাজ করছে। সাধারণ কর্মীদের মনের মধ্যে ওই যে অতীতের তিপ্রামথা সুপ্রিমোর যে বাঙালি বিদ্বেষী কথাবার্তা, যেগুলির অভিযোগ বারবার উঠেছে, সেইগুলি মনের মধ্যে বারবার জেগে উঠছে। এই রকম একটা অবস্থাতে নির্বাচন, আবার সিপিএমের জন্য তো অস্তিত্বের সংকট, কোনো ডাউটই নেই সিপিএমের জন্য ঘুরে দাঁড়ানোর। যদি সিপিএম এই নির্বাচনেও যদি কিছু করতে না পারে তাহলে সিপিএমের কর্মীদের মনের মধ্যে যে কনফিডেন্স সেটাকে অনেক নিচে নেমে যাবে, অনেকে তারা হয়তো সংগঠনের প্রতি যে তাদের যে দুর্বলতা সেটা হয়তো অনেকটাই দূরে সরে যাবে। এই রকম একটা অবস্থাতে সিপিএমের জন্য তো ডেফিনেটলি ভীষণ, মানে হয়তো তিপ্রামথার জন্য অস্তিত্বের সংকট না, কিন্তু সিপিএমের জন্য অস্তিত্বের সংকটের মতন। তো এই রকম একটা অবস্থাতে এই পূর্ব ত্রিপুরা নির্বাচনে ফলাফল কোন দিকে যায় সেটা তো দেখার কৌতূহল সবার থাকবে। কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন যে এই ক্ষেত্রে সম্ভাবনা কোন দিকে কতটুকু, আপনাদের অভিজ্ঞতা অনুসারে জানাবেন। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার, যতন খুলুমখা।